আজকে আমাদের মুন্নারের শেষ সকাল। আমরা 10টা নাগাদ এখান থেকে গাড়ি করে বেরিয়ে যাব আমাদের পরের গন্তব্য থেক্কাডি। যাই হোক, সকালবেলা আমি আবার একটু হাঁটতে বেরোলাম। এবার মার্কেটের অন্য দিকটাতে এলাম। এটা হচ্ছে একটা সবজির বাজার। বাজার তো সমাজের নার্ভ। এখানে দরদাম কীরকম সেটা একটু দেখার ইচ্ছে হলো, গেলাম। তখনও দোকান সেজে বসেনি, খদ্দের আসেনি, সবে খুলছে। দাম মোটামুটি কিন্তু একই রকম, ইংরাজি এবং মালায়ালামে লেখা আছে বোর্ডের উপরে বিভিন্ন সবজির দাম। কলকাতাতেও যা, মুন্নারেও তাই। এবার ওখান থেকে বেরিয়ে এলাম। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম না যে চার্চের উপর থেকে একদিকে মসজিদ, ঠিক তার উল্টো দিকে মন্দির। হ্যাঁ, এই মন্দিরে আজকে যাব। চলুন, এই ছোট্ট কালভার্ট ব্রিজটা দিয়ে পেরিয়ে এই মন্দিরে যেতে হয়। মন্দিরটা একটু উঁচুতে এবং এর সিঁড়িগুলো না খুব খাড়াই। নিচ থেকে দাঁড়িয়ে দেখছিলাম, দেখে যতটা মনে হয় যে সিঁড়ি আছে উঠে পড়তে পারবো, তা কিন্তু নয়, বেশ খাড়াই সিঁড়ি। যাই হোক, আমার থেকেও একজন বয়স্ক ভদ্রলোককে নামতে দেখলাম, সুতরাং উনি যখন পেরেছেন আমিও পারবো। উঠে এলাম। মন্দিরটি তো এখন একটু সংস্কার হচ্ছে, তাই জন্য বাইরেটা ঘুরে ঘুরে দেখলাম। দক্ষিণী মন্দির যেরকম হয়, মাথার চূড়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে ইত্যাদি। এই বটগাছের নিচে একটা শিব মূর্তি। এবার মন্দিরটা ঘুরে পেছনে সে যখন দাঁড়ালাম, মন্দির প্রাঙ্গণেই দাঁড়িয়ে আছে। ওই যে দেখুন, ওইটি হচ্ছে মসজিদ। সেদিনকে বলেছিলাম যে চার্চ থেকে দাঁড়িয়ে মসজিদ এবং মন্দির দেখা যায়। এটা কিন্তু দারুণ, জানেন। যাই হোক, 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য থেক্কাডি। থেক্কাডি যাব আমরা একটা রাস্তা দিয়ে, তার নাম হচ্ছে গ্যাপ রোড। বছর 5 হলো এই রাস্তাটা খুলে দিয়েছে জনসাধারণের জন্য। এই রাস্তার বর্ণনা না আমি মুখে খুব একটা কিছু বলবো না, আপনারা চোখ রাখুন রাস্তায়। আর প্লিজ এই জার্নিটা স্কিপ করবেন না। হলফ করে বলতে পারি, ঠকবেন না দেখলে। এই কিছুটা এগিয়ে এবার আমরা আস্তে আস্তে গ্যাপ রোডের মধ্যে দিয়ে ঢুকছি। এই জায়গায় দেখুন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। বুঝতেই পারছেন এখানে অনেক পর্যটক আসে, ছবি তোলা হয়। আমরা এখানে না নেমে একটু এগিয়ে গেলাম। মুন্নারে এই জায়গাটা কিছু আর বলার নেই, জাস্ট মন কেড়ে নিয়েছে, মাইন্ড ব্লোয়িং। ঠিক উল্টো দিকে একটা উঁচু পাহাড় যেন অভিভাবকের মতো দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি দেখুন। আবার কিছু সময় পরে এবার আমাদের গাড়ি এগোলো। বাপাশে তাকিয়ে দেখুন, কি বলি বলুন তো, ভাষা হারিয়ে যাচ্ছে। এইবার যেই ঘুরলাম, আবার প্রকৃতিটা বদলে গেল। কোত্থেকে দলে দলে মেঘবালিকা এসে যেন পুরো রাস্তাটাকে ঢেকে দিল। একেবারে মনে হচ্ছে উত্তরবঙ্গের লাভা লোলেগাঁওর রাস্তা দিয়ে যাচ্ছি, শুধু দুপাশে পাইন নেই। এই যা, এই কিছুটা এগোলাম, একটা জায়গায় আমাদের গাড়ির চালক দাঁড় করালেন। এটা একটা ছোট্ট কেভ মানে কিছুই না, ওই দুটো পাহাড়ের মাঝখানে একটুখানি ফাঁকা জায়গা আছে, সেটাই ঢুকতে দেখলাম। এইসব জায়গায় ঢুকলে না এখন প্রথমে একটু ভয় হয়, রে ভুঁড়িটা আটকে যাবে না তো। তা যাই হোক, সেরকম কিছু নয়। ঢুকলাম, কিছুই নেই, সামান্য একটু জায়গায় একটা হলো স্পেস আছে। এবার বেরিয়ে এলাম। আবার একটুখানি এগোতেই কানে আসছে জলের আওয়াজ। এই যে দেখেছেন, এইবার এখান থেকে যখন গাড়ি এগোলো, এইবার আমরা যাচ্ছি গ্যাপ রোড দিয়ে। এই রাস্তায় কিন্তু বেশ কিছু বিলাসবহুল রিসোর্ট আছে, আর এই অঞ্চলে একটা চা বাগান আছে যেটা টাটা চালান। মূলত এই অঞ্চলটা এই এত উন্নতি করেছে কিন্তু টাটাদেরই জন্য। মনে হচ্ছে ঘুম ভাঙার পরে স্বপ্নগুলোকে যেন হাতের মুঠোয় ধরে রাখি, সেরকম ধরে রেখেছি। তারপর হালকা মুঠোটা পড়েছি, হাওয়া দিচ্ছে, একটা ফিনফিনে ডানার কাঁপুনি, সারা শরীর শিরশির।
ব্রহ্মতালু থেকে নাইকুণ্ডু পর্যন্ত টালমাটাল হয়ে যাচ্ছে। গ্যাপ রোড আর মনের মধ্যে যে গ্যাপটা, সেটা পূরণ করছেন রবীন্দ্রনাথ। শুনুন একটু। বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। বাজে অসীম নভ মাঝে অনাদি রব, বাজে অসীম নভ মাঝে অনাদি রব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। যাই হোক, এই যে দোতলা বাসটি দেখছেন, মুন্নারের বাস স্ট্যান্ড থেকে এটি ছাড়ে। এটি কিন্তু এরকম সাইট সিন করায়, মোটামুটি 5-6টা পয়েন্ট এরকম সাইট সিন করায়, এবং এই বাসটার পুরো মাথাটা হচ্ছে ফাইবার গ্লাসের চারপাশে, মানে উপর নিচ সব দিক দিয়ে আপনি দৃশ্য দেখতে দেখতে যাবেন। এটা খুব সম্প্রতি চালু করেছে। এই গ্যাপ রোডকে ছেড়ে না এগোতে ইচ্ছা করছে না এই জায়গাটা, জানেন, তবুও তো এগোতে হয়। এইবার আমরা আস্তে আস্তে গ্যাপ রোড ছেড়ে এবার থেকেডির অঞ্চলের দিকে ঢুকবো। এইখান থেকে আবার শুরু হয়ে গেল এলাচের বন, হাতির করিডোর, এলাচের বন, বড় বড় শাল গাছ, একটা অদ্ভুত জঙ্গলের মায়াময় পরিবেশের মধ্যে দিয়ে গিয়ে চলেছে। এই অঞ্চলে এত ছোট এলাচ হয়, ভাবলে বিশ্বাস করবেন না, গোটা ভারতবর্ষকে পুরো এরা ছোট এলাচ দিয়ে ভরিয়ে দিতে পারে। মুন্নার এবং আপনারা যদি কোচিতে যান সেখানেও স্পাইস মার্কেট পাবেন, কিন্তু থেক্কেডিতে কিন্তু প্রচুর স্পাইস উৎপাদন হয়, এবং এই রাস্তায় প্রচুর প্রচুর স্পাইস গার্ডেন আছে। সেখান থেকে কিনলে আপনাদের কিন্তু একটু সস্তা হবে। যাই হোক, এতক্ষণ বেশ রোদ ঝলমলে ছিলাম। এই দেখুন, আবার মেঘ করে, আবার সেই মেঘেরা উড়ে যাচ্ছে। কি যে লাগছে না, অপূর্ব। তারপর আরেকটু এগেলাম, একটু বৃষ্টির ফোঁটা। অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে, পরম এক শিরাজ রাজেন্দ্র রাজে, একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে, পরম এক শিরাজ রাজেন্দ্র রাজে। বিস্মিত নিমেষ হত বিশ্বচরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাকহারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। আস্তে আস্তে আমরা থেক্কেডিতে পৌঁছে গেলাম। এই হচ্ছে আজকে আমাদের থাকার ঠিকানা, সিলভার ক্রেস্ট। চমৎকার সুন্দর পরিপাটি করে সাজানো। হোটেলটা একটু দেখে নিন, তারপরে অন্য গল্পে আস। সুইমিং পুল আছে, চমৎকার সাজানো হোটেল। ওই যে ভদ্রলোক হেঁটে আসছেন, আমরা ওইদিকে যাব। এই সামনের ডান দিকের ঘরটি আমাদের, আর এই হচ্ছে আমাদের রুম। নিখুঁত পরিপাটি করে সাজানো, রুচির ছাপ সর্বত্র, আর আধুনিক যাবতীয় সরঞ্জাম এই রুমের মধ্যে আছে। কোনো অসুবিধা হবে না, হাইলি রেকমেন্ডেড। আমরা যেখানে আমাদের এই হোটেলটা, তার খুব কাছেই দুটো উল্লেখযোগ্য জায়গা আছে। একটি হচ্ছে যেখানে মার্শাল আর্ট এবং কথাকলি দেখানো হয়, সেই কেন্দ্র, সেটি আমার হোটেল থেকে হেঁটে 1 মিনিট। আরেকটি হচ্ছে
পেরিয়ার টাইগার রিজার্ভের যে বোটে ভ্রমণটি করায় তার আগে যেখান থেকে বাসে করে আপনাদের নিয়ে যাবে সেই বাস টার্মিনাস, সেটা আমার হোটেল থেকে হেঁটে 2 মিনিট। পেরিয়ার টাইগার রিজার্ভের টিকিট কিন্তু আমি আগেই কেটে নিয়েছিলাম, না হলে কিন্তু একটা বড় সমস্যা হবে। সেটা হচ্ছে টিকিট পাবেন না। আমরা আসার 7 দিন আগে টিকিট কেটেছিলাম, তাও সকাল 7:30টার স্লটটা পাইনি। 9:30 থেকে 11টা স্লটটা পেয়েছি। প্রচণ্ড রাশ হয়। আর মার্শাল আর্ট এবং কথাকলির জন্য গিয়ে টিকিট কাটতে পারেন। এখানে কাউন্টার থেকে টিকিট দেওয়া হয়, কোনো ইউপিআই ট্রানজ্যাকশান হবে না, পুরোটাই ক্যাশে। কিন্তু পছন্দ মতো সিট পাওয়া খুব মুশকিল। আর মার্শাল আর্টের প্রচণ্ড ডিমান্ড, বিশেষ করে ফরেনাররা বাসে ভরে থাকে একদম। যাই হোক, একটু রেস্টেস নিয়েই আমি কথাকলি ডান্স দেখতে ঢুকছি অডিটোরিয়ামে। কথাকলি সম্বন্ধে যেটুকু জানা সেটুকু ডেসক্রিপশন দিচ্ছিলেন ওখানে শিল্পীরা। বলে দিচ্ছিলেন যে মানুষের বিভিন্ন মনের ভাব কীভাবে মুখের পেশি, চোখ এবং সামান্য হাতের সঞ্চালনের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া যায়, সেটা দেখালেন। তারপর দর্শকদের মধ্যে থেকে কয়েকজনকে ডেকে নিলেন, মানে উনি পারফর্ম করছেন আর সেই রকমই পারফর্ম করছে অন্য লোকেরা সঙ্গে সঙ্গে। সেটা ভাবে সেটা হাসির রোল উঠলো। এটা 1 ঘন্টার শো, 300 টাকা করে টিকিট। ঠিক তারপরে হচ্ছে মার্শাল আর্ট। এটার টিকিটও 300 টাকা। একদম উপরের সিটটা পেয়েছিলাম আমরা, কিছু করার নেই। পুরো স্টেডিয়াম প্যাকড। এটা কোনো মতেই কিন্তু মিস করবেন না। অপূর্ব, জাস্ট অপূর্ব। দেখুন মন দিয়ে একটুখানি। Dear friends, relax together and so much like you jam on the tent, brother. সুপ্রভাত টেককারি থেকে। কালকে আমরা ওই মার্শাল আর্ট কথাগুলি দেখলাম। আজকে একটু পরে আমরা যাব পেরিয়ার লেক ভ্রমণে। 9:30টার সময় আমাদের সেই স্লট আছে। সকালবেলার এটা হচ্ছে আমাদের রিসোর্ট। পেছনে একটা চার্চ আছে আর এই রিসোর্ট। আজকে কিন্তু মেঘলা আকাশ, জানেন তো। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তাও এখন একটু বৃষ্টিটা থেমেছে। দেখা যাক কি দেখতে পারি, কি দেখাতে পারি আপনাদের। এই আমাদের ঠিক হোটেলের পাশেই হচ্ছে চার্চটি। আমি একাই বেরোলাম প্রথমে। আস্তে আস্তে চার্চের কাছে গেলাম, ভাবলাম দেখি চার্চটা খোলা আছে কিনা, কিন্তু ঢুকে দেখলাম না, চার্চ বন্ধ। অত সকালে তো চার্চ খোলে না, সত্যিই তাই। তারপর ফিরে এলাম। এবার আমরা একেবারে প্রস্তুত হয়ে নিলাম, কারণ 9:30টায় আমাদের ওই পেরিয়ার টাইগার রিজার্ভে যেতে হবে। সেই মতো আমরা 3 জনে রওনা হলাম। আমাদের হোটেলের খুব কাছে, যেখান থেকেই পেরিয়ার টাইগার রিজার্ভে যাওয়ার জন্য বাস ছাড়ে, ওদেরই বাস,
আপনাকে নিয়ে যাবে ফেরিঘাট অবধি, টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে, বনের মধ্যে দিয়ে নিয়ে যাবে। সেখান থেকে আবার আমাদের জলের অভিযান শুরু হবে। আমরা আটতে আটতে এসে পৌঁছে গেছি। বাসে উঠবো যেখান থেকে। অনেকগুলো বাস থাকে, পরপর আসে যায়, তা যেটাতে সিট পাওয়া যাবে সেরকম উঠবেন। আমরা একটা বাসে উঠলাম এবং সেই বাসে বোধহয় একটি মারাঠি গ্রুপ ছিল। যাই হোক, বসার জায়গা পেয়ে গেলাম। এবার আমাদের গাড়ি এগিয়ে চলছে। এই বাস চলতে শুরু করলো, আমরা এগিয়ে যাচ্ছি। এখানে ছোটোখাটো ফরেস্ট অফিসগুলো রয়েছে, যারা এই জায়গাটা দেখাশোনা করে। আরেকটু এগিয়ে যেতে এটার মধ্যেই কেরালা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটি বাংলো আছে, চমৎকার বাংলো। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, আজকে হঠাৎ সকালে মেঘলাও ছিল, এখন আবার নীল আকাশ উঁকি মারছে। এই সবুজ পাতার ফাঁক দিয়ে নীল আকাশ, কি দারুণ লাগছে না? এই আমরা এসে পৌঁছে গেলাম যেখান থেকে আমাদের ফেরি স্টার্ট করবে। এই যাচ্ছি। এখানে প্রথমে অনলাইনে টিকিট কাটাই ছিল, দিলাম, ওরা সিট নাম্বার দিয়ে দিল এবং তারপরে এসে এখানে একটু অপেক্ষা করতে হবে। প্রথম দেখাতেই না, যখন এই দিগন্তটা সামনে খুলে গেল, সে যে কী অপূর্ব লাগছে কি বলবো। দু চোখ ভরে দেখছি। তারপরে একটা নির্দিষ্ট সময়ে আমাদের ডাক পড়ল, তখন আমরা এগিয়ে চললাম আমাদের বোটের দিকে। দেখেছেন, রোদ ঝলমলে দিন হলে কি দারুণ লাগে। আর লেকের জলটা না, যেখানে নীল আকাশের নিচে সেখানটা নীল, দূরে আবার গাছেদের ছায়া পড়ছে, যেন গাছেরা মুখ দেখছে জলের আয়নায়। সেই জায়গাটা সবুজ, অপূর্ব। এই যাত্রা শুরু হলো আমাদের। কি বলি বলুন তো, অপূর্ব লাগছে, অপূর্ব। আমার মনে পড়ছে একটা গান, আমরা মলয় ও বাতাসে ভেসে যাব কুসুমের মতো করিব পান। যে ভেসে পড়ছি, এই যে দূরে দেখছেন যেটা, এটা একটি বিলাসবহুল রিসোর্ট। একে প্যালেস বলা হয়। গাড়িতে করে এসে বাকিটা পথ স্পিড বোটে করে এখানে যারা থাকে তাদের নিয়ে আসা হয়। কি অপূর্ব, তাই না? প্যালেসই বটে। আকাশটা দেখুন। আর কিছু কিছু নতুন কচি পাতা উঠেছে গাছে, সেগুলো একটু লালচে হয়ে আছে। তার পাশে হালকা সবুজ, কোথাও পাতা ঝরে গেছে, সবুজ ঘাস, তার নিচে সবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ, আর উপরে নীল আকাশ। মন ভরে যাচ্ছে একেবারে। এই যে দূরে হঠাৎ কিছু সাম্বার হরিণ দেখা গেল। এইটুকুই দেখা যায়। সকালবেলা দিকে এলে অনেক সময় দেখা যায় হাতিরা জল খেতে এসছে, বা এই জলে নেমে ওরা একটু স্নান টান করছে, এরকম। বাঘের দেখা এখানে পাওয়া যায় না, সুতরাং বাজে কথা বলে কোনো লাভ নেই। এই আবার এগোচ্ছি। স্টিমার একদিক দিয়ে একদিকে যাচ্ছে, আমরা ভেসে চলেছি। মাঝে মাঝে দুই একটা মোড়া গাছ এরকমভাবে দাঁড়িয়ে আছে, সেটা যেন আবার একটা দুরন্ত ফ্রেম তৈরি করেছে। কোনো কোনো মোড়া গাছের উপর আবার পাখিরা বাসা বেঁধেছে। একেবারে সপরিবারে বসে আছে। ছোট বাচ্চা নিয়ে দুজন বসে আছে, তারপর আরেকজন উড়ে এলো। আস্তে আস্তে যাচ্ছে আমাদের স্টিমারটা ওর পাশ দিয়ে। এই হচ্ছে পাখিদের সংসার। একটু আবার খুনসুটিও হয়ে গেল। এইবারে দেখুন, সূর্যের একটা অন্য পাশে এসে পৌঁছেছি, তখন আকাশটা এরকম, আর সেই ছায়া জলের উপর। এই একটা স্পিড বোট, যারা ওই বলছিলাম না ওই প্যালেসে থাকে, তাদের এরকম স্পিড বোটে করে ঘোরানো হয় যখন তারা চায়। মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের সফর। এই ভ্রমণটা অবশ্যই করবেন আপনারা। আপনাদের মনে হবে যেন জলের মধ্যে ব্যান্ড পার্টি বাজছে। জলের কিনারায় আপনারা ভেসে চলেছেন। আপনাদের মনের ভিতর জলস্রোত, তার ভিতর মাতাল নৌকো।
এইবার ফিরে এলাম। এই আমাদের গাড়ির চালক, উনি আমাদের আজকে থেক্কেড়ি থেকে নিয়ে যাবেন ভারতালা। প্রায় 5.5 ঘন্টার জার্নি। সেই গল্প আসবে পরের পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ অরিন্দম। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোনো জোরাজুরি নেই কিন্তু।